নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে গেছিলাম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। আজকের দিনটাই তো এমনই, সেই জায়গায় না গেলে যে মনের মধ্যে শান্তি লাগে। আর সত্যি কথা বলবো কি, এই জীবনে প্রথমবার আমি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে গেলাম। ছোটোবেলা থেকে অনেক কথাই, অনেক গল্প এই ঠাকুরবাড়ি সম্পর্কে শুনেছিলাম, কিন্তু কোনোদিন সময় সুযোগের অভাবে যাওয়া হয়ে ওঠেনি। বন্ধুর ডাকে সাড়া দিয়ে চললাম 3 বন্ধুতে মিলে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। সকাল থেকে এই শাড়ি পরে রেডি, কারণ ওই জায়গায় গেলে একটু সাদা ধরনের শাড়ি না পরলে মনে শান্তি লাগে না। তারপর পোশাক আশাকটাও তো সেরকম মানানসই হওয়া চাই, যার জন্য একটু সময় লেগে গেছিল বটে, কিন্তু বন্ধুদেরও তো কিছুটা সাজ পোশাক দেরি ছিল। যাই হোক, সেখান থেকে আমরা একসঙ্গেই রওনা দিলাম। আর তখন এত রোদ উঠেছিল বাইরে, সেদিন ভীষণ রোদ ছিল। তো সেই রোদকে উপেক্ষা করে আমরা 3 বন্ধু পা বাড়িয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। তো লঞ্চ পেরিয়ে আমরা চলে গেছিলাম কলকাতায়। কলকাতা থেকে অটো করে তারপরে আমরা গেলাম ঠাকুরবাড়ি। আর সত্যি কথা বলবো কি, এই সব রাস্তাঘাট আমি খুব কমই চিনি। আমার বন্ধু টুম্পা, সে খুব সুন্দর রাস্তাঘাট চেনে। তো তারই উদ্যোগে আমাদের 3 বন্ধুর যাওয়া। বাগবাজার ওইখানে তো আরো পিছিয়ে যাবে। বাগবাজার গেলে তো পিছিয়ে যাবি। তাই একবার দুটো অটো পাল্টাতে হবে। তো যাই হোক, লঞ্চ পেরিয়ে আমরা চলে এলাম অটো সেন্টারে। অনেক অটোই ওখানে যায় না, একটু ঘুরে যেতে হবে, কারণ জায়গাটাই তো একটু বেখাপ্পা টাইপের। শেষমেশ একটা অটোও আমরা পেয়ে গেলাম। আর বাইরে কি প্রচণ্ড রোদ দেখুন, তাই না উঠেছে চড়া রোদ। সম্মত এবং তার লেখা, তার গান, শুধু তাই নয়, অটো থেকে নামতেই একটা রাস্তার ধারে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। বন্ধু বলল, কিরে ভিডিও করবি নাকি? আমিও সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলাম। তারপর সেখান থেকে আরও একটা অটো পাল্টে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থানের দিকে। জায়গাটা একটু বেখাপ্পা, একা এলে একটু অসুবিধাই পড়তাম। কি নিচ্ছিস? জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল সব কিছু কিনে টেনে আমরা চললাম এগলি ওগলি দিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে। উত্তর কলকাতার গলিগালা দিয়েই নানান ধরনের রাস্তায় চলে যাওয়া যায়। আর উত্তর কলকাতার সেই ঐতিহ্য আজও অক্ষুণ্ণ রয়েছে। এরকম গলিগালা যদি আপনি চিনে থাকতে পারেন, তাহলে ভাববেন আপনি কলকাতাকে জয় করে ফেলেছেন। তো যাই হোক, অনেকটা হেঁটে তারপরে আমরা মেন রোডে পড়লাম। মেন রোড আসতেই তারপরে পার হতেই সামনেই ঠাকুরবাড়ি। আর বলবো কি, সেদিন এত ভিড় হয়েছিল, ওই রকম ভিড় মানে দেখা যায় না। কত মানুষ এসছিল, নানান জায়গা থেকে মানুষ এসছিল। কলকাতার মানুষ তো আছেই, তাছাড়া অনেক রকম জায়গা থেকে, অনেক দেশ বিদেশ থেকেও মানুষরা এসেছিল এই জায়গাকে পরিদর্শন করতে, কারণ তিনি এমনই বিশ্ববন্দিত। ঠাকুরবাড়ি যেতে যেতে পথের দুধারে অজস্র সেলাররা, তাদের বিক্রেতারা তাদের বিক্রি জিনিস নিয়ে বসেছে। এক যেন মেলা লেগে গেছে, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। তো চারদিকে নানান ধরনের জিনিস দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ঠাকুরবাড়ির দিকে। কত মানুষের ভিড় দেখুন একবার, আর সবাই দাঁড়িয়ে কিনছেও। এই গরমে ছাতা খুলে সমস্ত জিনিসপত্র দেখতে তাদের উৎসাহের সীমা নেই। তো তাদের সাথে সাথে আমরাও একটুখানি দেখে নিলাম, তবে ভেতরের দিকে যাওয়ার তাগিদটাই বেশি। পথের ধারে এত অজস্র জিনিস দেখে চোখ সত্যিই ধাঁধিয়ে যাচ্ছিল। কলকাতার রাস্তায় সচরাচর এরকম দেখা যায় না, যেন মনে হয় অনেক জায়গা থেকে সব মানুষ এসে এখানে জড়ো হয়েছে। তবে আর একটা জায়গায় আপনারাও পাবেন এরকম জিনিস দেখতে, সেটি হলো শান্তিনিকেতন। শান্তিনিকেতনে যখন আমরা গেছিলাম, তখনও দেখেছি সোনাঝুরি হাটে এরকম জিনিস বেচতে। আর আপনারা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সেগুলো দেখেই থাকবেন, আর যারা গেছেন তারা তো জানেনই। তো যাই হোক, চলুন এবার ভেতরে যাওয়া যাক। ভেতরের পরিবেশটা এত সুন্দর, নানান ধরনের রবীন্দ্রসঙ্গীত গান বাজছিল, কিন্তু
আর শুধু কি সাধারণ মানুষ, সাথে নানান ধরনের টিভি চ্যানেলের লোকেরাও এসেছিল। বড় বড় গাড়ি মাঠের পাশে দাঁড়িয়ে রয়েছে, আর চারপাশের পরিবেশটা এত সুন্দর দেখুন। নানান ধরনের জিনিস ঠিক গেটের সামনে থেকেই বিক্রি হওয়া শুরু হয়েছে। তারপর যখন আমরা গেট পেরিয়ে ভেতরের দিকে এলাম, এইটি হলো আমাদের ভেতরের যাওয়ার রাস্তা। বাইরে থেকে সব মানুষ তখন ভেতরে যাচ্ছে, আবার অনেক সকালে প্রোগ্রাম শুরু হওয়ার জন্য অনেকে বাড়ি ফিরেও যাচ্ছে। কেননা এত প্রচণ্ড রোদ উঠেছিল, যার যেরকম সময় সুযোগ বুঝে। আর ভেতরের পরিবেশটা এতই সুন্দর, দেখলে মানে কল্পনা করা যাবে না যে অত সকাল থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। যেমন আমরা শান্তিনিকেতনে দোল উৎসব বা অন্যান্য ধরনের উৎসব দেখি, বা রবীন্দ্রনাথের জয়ন্তীতেও এরকম সকাল সকাল পরিবেশটাই ভালো লাগে। বেশি রোদ উঠলে তখন মাথা যেন ঝালাফালা করে। আর নানান ধরনের ক্যাম্পও দেয়া রয়েছিল। চারদিকটা কি সবুজ দেখুন। এত বড় চত্বর যে হেঁটে হেঁটে শেষ করা যায় না। এটা তো শুধু সামনের দিকটা দেখছেন, আর পাশে দেখুন এলইডি স্ক্রিনেতে কি সুন্দর যেই প্রোগ্রাম হচ্ছে সেইটি তুলে ধরা হয়েছে। আপনি হাঁটতে হাঁটতেও সেগুলোকে দেখতে পাবেন। আর এই চত্বরটা হচ্ছে বাইরের পোর্শন, আর এরপরেই হচ্ছে ঠাকুরবাড়ির মেন দরজা। সেই মেন দরজা দিয়ে ঢুকতে হবে। তো আমরা প্রথমটা যেখান দিয়ে এক্সিস্ট হচ্ছে, আমরা প্রথমে সেখানে ঢুকে পড়েছিলাম। আমাদের বললো এদিক দিয়ে নয়, আপনি ওই দিক দিয়ে আসুন। তারপরে আমরা এই গলির ভেতর দিয়ে তারপরে চলে গেলাম। তার আগে পুরো ঠাকুরবাড়ির সামনের চত্বরটা একবার ধুলে নিলাম। আর ওইদিকে একটা বিশাল মঞ্চ করা হয়েছে, রবীন্দ্রনাথের একটা প্রতিকৃতি রাখা রয়েছে, সেখানে সকলে মালা দিচ্ছে, আবার ফটো টটোও তুলছে। কিন্তু এত ভিড় আর এত রোদ, তখন আর ফটো তোলার কথা মাথায় নেই। কতক্ষণে ভেতরে যাব তারই প্রচেষ্টা চলছে। আর ভেতরে বড় বড় ঘর, যেমন আলো তেমনই হাওয়া। অনেক বড় বড় রুম, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। ব্যবস্থা খুবই ভালো ছিল, কিন্তু তা সত্ত্বেও হবে কি, এত রোদ আর সাথে প্রচণ্ড ঘাম। ঘামের জেরে জেরবার হয়ে আমার টিপটাই গেল উড়ে। আর বিনা টিপেতেই আমাকে সর্বসময় ঘুরতে হলো। আর তারপরে আমরা চলে যাচ্ছি এখন ওই ভেতরের রুমেতে, সিঁড়ি দিয়ে উপরে দোতলাতে। এটি খুব সম্ভবত রবীন্দ্রনাথের শয়নকক্ষ, কেননা একটা বিস্তর পালঙ্ক টাইপের খাট রয়েছে, আর সাথে রবীন্দ্রনাথের বিশাল একটা ফটো। খুব সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সাজানো গোছানো, দেখলেই যেন মনে হয় প্রাণটা জুড়িয়ে গেল। সাথে চোখেরও শান্তি, মনেরও শান্তি। আর কত মানুষ এসেছে। আর নিচেতে প্রোগ্রাম হয়েছিল সকালবেলা, বা হয়তো সান্ধ্য অনুষ্ঠান হবে বলে তার আগে থেকেই প্রিপারেশান চলছে। এটা ঠিক আমি জানতে পারলাম না, কেননা সারাদিন ধরেই শুনলাম তো প্রোগ্রাম হবে, এটা হয়তো তারই ব্যবস্থা। আর এই রুমটা দেখছেন কত বড়। এটি শুনলাম রবীন্দ্রনাথের যখন অন্তিম শয্যায় তার শেষ অপারেশান করানো হয়েছিল, তখন সব ডাক্তারবাবুরা এই রুমেতে এসেই তার অপারেশানের ব্যবস্থা করেছিল। তো অপারেশানের রুমের যে মডেলটা, সেটা এইভাবে দেয়া রয়েছে। খুব সুন্দর লাগছে মডেলটা দেখতে, এত যেন মনে হচ্ছে জীবন্ত একটা আমরা জিনিস দেখছি। তারপরে আমরা চলে এলাম এদিকটায়। এদিকে বড় বড় ফ্রেমের মধ্যে তাদের যে জীবনী বা তাদের যে কাহিনী, সেইগুলো সব লেখা রয়েছে। তো সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে, যার ফলে এদিকটায় একটু বেশি ভিড়ই ছিল। আর সব কিছুই বাংলা আর ইংলিশ দুটো ভাষাতেই লেখা রয়েছে। কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসগুলো পড়ছে। আর সত্যি তো, এই জিনিসগুলো না থাকলে আমরা অজানা তথ্যগুলো জানবই বা কী করে। এত বড় বড় ফ্রেমের মধ্যে এগুলোকে আটকানো রয়েছে। আর সেই সাথে নানান ধরনের চিঠি আর আরও অনেক কিছু, যেগুলো আমরা শুধু বইয়ের পাতাতেই পড়েছি, সেগুলোকে আজকে চাক্ষুষ এই ফ্রেমের মধ্যে পড়ে নিলাম। নিজে বাংলায় এমএ করা সত্ত্বেও অনেক সময় সুযোগের অপেক্ষা করেছিলাম। অনেক সময় সুযোগের অভাবে আমার এই প্রিয় মানুষটির বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি। আজকে সেই মনের বাসনাটা পূর্ণ হতে পেরে কী যে খুশি লাগছিল নিজেকে, যেন মনে হচ্ছিল অনেক বেশি ভাগ্যবান আমি, এই রকম মনে হচ্ছিল। হয়তো এরপরে কোনো সময় যেতেও পারি, কিন্তু এই যে প্রথম যাওয়া, এই প্রথম যাওয়ার স্বাদটাই হচ্ছে সবথেকে বেশি আনন্দের। তারপরে আমরা চলে এলাম এরকম একটা ঘরে, সেখানে রবীন্দ্রনাথের একটা বড় ফ্রেম
করে একটা ফটো লাগিয়ে রাখা হয়েছে। অনেকে সেখানে মালা দিচ্ছে, কেউ কেউ দাঁড়িয়ে ফটোও তুলছে। আমরা কিছুটা ফটো টটো তুলে নিয়ে এসে তারপরে আমরা বাড়িটা পুরো ঘুরে ঘুরে দেখলাম। এত সুন্দর বাড়ি, কত বাড়ির মধ্যে স্মৃতি জড়িয়ে রয়েছে। রবীন্দ্রনাথের ছেলেবেলাকার গল্পে প্রতি জায়গায় এই বাড়ি সম্পর্কে রবীন্দ্রনাথ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সেই সবই আজকে যেন মেলাতে গেলাম। আর সাথে সাথে তো চলছে এরকম ফটো তোলার পালা। এই সমস্ত স্মৃতি বন্দি করে, ক্যামেরা বন্দি করে নিয়ে আসতে খুব ইচ্ছা হলো। তারপর গেটের সামনেই একটা এরকম বড় জীবনপঞ্জি, ঠাকুরবাড়ির একদম প্রথম থেকে এখনকার নিউ জেনারেশন কারা কারা রয়েছে সবার নাম রয়েছে এই জীবনপঞ্জির মধ্যে। তারপর জীবনপঞ্জির ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, খুব ভিড় হচ্ছিল, কেননা সেটা ঠিক সিঁড়ির মুখেই রয়েছে তো, আর সিঁড়ির কাছটায় কত মানুষের ভিড়। তারপর ওখান থেকে চলে এলাম আমরা ভেতর মহলের বাড়িতে। ভেতর মহলের বাড়ির চেহারাটা দেখুন কি সুন্দর। আর এই নিয়ে রবীন্দ্রনাথের বহু গল্প উপন্যাসে এই কড়িকাঠ, এই গ্রিল, এই বারান্দার সমস্ত এক একটা ইট কাঠ পাথরের ইতিহাস রবীন্দ্রনাথের প্রত্যেকটা গল্পে এবং রচনাতে আমরা পাই। সেই সবই হিসাব যেন মিলে যাচ্ছে দেখে আমার মনটা যেন ভীষণ খুশিতে ভরে যাচ্ছিল। আর সেই ছোটোবেলাকার গল্প কাহিনী আমার মনে পড়ে যাচ্ছিল। এই যে গ্রিল, এই গ্রিল রবীন্দ্রনাথের কাছে ভীষণ একটা আকর্ষক ছিল। কারণ ছোটোবেলায় আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ কোনো স্কুলে পড়েননি, তার বাড়িতে গৃহশিক্ষক আসতো, আর এই গ্রিল হয়ে যেত তার ছাত্র, আর তিনি হয়ে যেতেন শিক্ষক। নির্জন দুপুরে যখন সকলে ঘুমিয়ে থাকতো, দাসদাসীরাও যখন বিশ্রাম নিত, তখন একা রবীন্দ্রনাথ, ছোট্ট রবীন্দ্রনাথ, তার এই চলতো তার মাস্টারি পড়ানো। আর সুদূর থেকে চুরি চাই ফেরিওয়ালা যখন তার সুরগুলো হাঁকিয়ে ফেরি করত, তখন সেইগুলো শুনে শুনে তার মধ্যেও যেন সেই রকম একটা ছদ্ম বা ছন্দের সৃষ্টি হয়েছিল। সেই ছোটোর থেকেই রবীন্দ্রনাথের মধ্যে নানান ধরনের কাব্যিক রূপ ধরা পড়েছিল, যার জন্যই তো তিনি আজকে বিশ্ববন্দিত। এত বড় জায়গা ঘুরতে ঘুরতে সকলে প্রায় হাঁপিয়ে উঠেছে, তো সেইখানেই একটু ছায়ার মধ্যে সকলে বসে বিশ্রাম নিচ্ছে। আবার কেউ কেউ ফটোও তুলছে, যার যেমন শখ। তবে আড্ডা মারার একটা ভালো জায়গা কিন্তু এটা। তারপর সব কিছু দেখে টেকে একটু বসে আমরা বেরিয়ে এলাম বাইরেতে। বাইরে তখন রোদ খাঁ খাঁ করছে। ডাস্টবিন দেখে ওখানে গানটাই তো দেখলাম, চল একবার দেখেই। আর রাস্তার ধারে ধারে এত সুন্দর জিনিস বসেছে, জিনিসগুলো কেনার থেকে দেখতেই বেশি ভালো লাগছে। তবে কিছু জিনিস আমরা কিনেও নিয়েছিলাম। ভারী সুন্দর জিনিসগুলো, না কিনে যেন লোভ সামলাতে পারছিলাম না। কিছু জিনিস কিনে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুর প্রায় তখন 1টা 1:30 কি 2টো এরকম হবে। তারপর বড়বাজার থেকে বাসে করে একদম সিধে আমাদের বাড়ি। তখন অনেকটাই বেলা হয়ে গেছিল, আর সেই সকালবেলা খেয়ে গেছি, পেটটাও বড়ই ডাকছিল। যাই হোক, ফিরে এসে মনটা ভীষণই শান্তি পেলাম। তাহলে চলুন ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।